এই ভিডিও ফিল্ম কর্পোরেট ব্যাপার মন্ত্রণালয়, ভারত সরকার দ্বারা জনহিতে প্রস্তুত করা হচ্ছে। একে বলে দে কাল থেকে আমার সাথে খেতে যাবে, কাজ করবে। না না, বুঝলি? আমার ছেলে খেতে কাজ করবে না, ওকে পড়াও আর টাকা কামাও, এই দায়িত্ব তোমার, যেখান থেকেই আনো। আরে কোথা থেকে টাকা আনবো? তা আমি জানি না। আরে টাকা কামাও, পরিশ্রম করো, যা ইচ্ছে করো, মেহনত আমি কখনো এ ফাঁকি জানি দিয়েছি? না। মেহনত করি না? তাহলে টাকার জন্য সবসময় কাঁদো কেন? আমার কাছে এত টাকা নেই যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তোমাকে দিতে থাকবো। বশেশ্বর, কখনো এটা কখনো সেটা, জানি না কি কি নাটক করতে থাকো। আরে ভাই বশেশ্বর, আরে মাস্টারমশাই আপনি? নমস্কার। নমস্কার, বসুন মাস্টারমশাই। সব ঠিক আছে তো? ঠিকই আছে মাস্টারমশাই। ওই রূপেশ স্কুল আসছে না, গত সপ্তাহেও আমি একজনকে পাঠিয়েছিলাম। ব্যাপার এই মাস্টারমশাই, যত বড় ক্লাসে রূপেশ এগিয়ে যাচ্ছে না, ওর লেখাপড়া খরচ আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, এ কিরকম কথা হলো ভাই? অন্য কেউ এই কথাটা বললে আমি বুঝতে পারতাম। ভাই তুমি তো ভালোই উপার্জন করো, ক্ষেত আছে, ঘরে মোষ আছে। আপনি তো সব জানেনই মাস্টারমশাই, এই ঘর যে আছে না আমার, যাই কামাই সব খেয়ে ফেলে বেটা। কখনো কখনো তো ধারও নিতে হয় আমার, কখনো কখনো কোনো বিয়ে শাদী এসে যায়, কখনো এখান ওখান থেকে হয়ে যায়। ও তো এই ব্যাপার। ভাই এতে লোকসান তো তোমার ছেলেরই, তাই না? এবার আমি কি করি মাস্টারমশাই, যতই চেষ্টা করি না কেন কিছুতেই হাতে টাকা থাকে না। আরে কাকে কাকে দেখবো আমি? এই সব নিয়ে তো ঝামেলা হচ্ছিল একটু আগে এখানে। আচ্ছা, তা আমি যা বুঝতে পারছি তা এই হলো যে তুমি উপার্জন ভালোই করো, কিন্তু সঞ্চয় করতে পারো না। আমি ঠিক বলছি তো? হ্যাঁ মাস্টারমশাই। তা এর উপায় তো আমিই তোমায় বলতে পারি। বরঞ্চ তুমি এক কাজ করো, কাল বিকেলে স্কুলেই চলে এসো। স্কুলে মাস্টারমশাই? হ্যাঁ, স্কুলে চলে এসো, আর কিছু লোকেদেরও সঙ্গে নিয়ে এসো, ওদেরও লাভ হয়ে যাবে। হুম, আগে মাস্টারমশাই। আচ্ছা আমি আসছি এখন। মাস্টারমশাই এক গ্লাস শরবত খেয়ে যান। না না, অন্য কোনো দিন। নমস্কার মাস্টারমশাই। নমস্কার নমস্কার। বশেশ্বর, ব্যাস এই কজন লোকই এসেছে, এ তো অনেক কম। আমি কি করি মাস্টারমশাই, এই লোকেদের মাথায় তো কিছু ঢোকে না। বলছিল এই একলা মানুষ কতজনের সাহায্য করবে। ভাই কথাটা তো একদম ঠিকই বলেছে। দেখো, আমি তোমাদের মধ্যে কাউকেই টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। তবু যদি ভালো করে লক্ষ্য করো, আমার নিজের উপার্জনও ততটাই যতটা আপনাদের, কিন্তু আমি তা সত্ত্বেও সঞ্চয় করে থাকি। আমি কিভাবে তা করি আপনাদেরও তা বলে দিই, তবে তাহলে আমরাও সঞ্চয় করব। তো মাস্টারজি, এই সঞ্চয় করার পদ্ধতি আমাদেরও জানান। মাস্টারমশাই আপনি তো বলছেন, কিন্তু আমাদের মধ্যে কারো ততটা আমদানি নেই যে আমরা কিছু সঞ্চয় করতে পারবো। এখানে তো রোজকার খরচাই পুরো হয় না। বাস, আজ আমরা এখানে এই জন্যেই একত্র হয়েছি। আমি যা শিখেছি তা হলো বাজেট থেকে সঞ্চয়। কিন্তু মাস্টারজি, বাজেট তো সরকার বানায়। ভাই সরকার বাজেট বানায় সে ঠিক কথা, কিন্তু এই বাজেট আমরা আমাদের প্রয়োজন অনুসারে নিজের বাড়িতেও বানাতে পারি। বাজেট থেকে সঞ্চয়। সবার আগে এটা জেনে নাও যে বাড়ির বাজেট নিজের প্রয়োজন অনুসারে হয়। যেমন বশেশ্বর প্রত্যেক মাসে কিছু উপার্জন করে, তাতে সে বাড়ির বাজেট বানাতে পারে। বশেশ্বর, তোমার মাসিক উপার্জন কত? মাস্টারমশাই ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। রেশনের খরচ?
রেশনে প্রায় ২৫০০ টাকার মতো। ২৫০০। বাচ্চাদের ফিস? বাচ্চাদের ফিস ২৫০ টাকা মাস্টারমশাই। ২৫০ টাকা। বিদ্যুতের বিল? বিদ্যুতের বিল এই প্রায় ৫৫০ টাকার আশেপাশে। ৫৫০র আশেপাশে। মোবাইলের বিল? মোবাইল ২৫০ টাকা। ২৫০ টাকা। ২৫০ টাকা। রান্নার গ্যাস? রান্নার গ্যাস ৫০০ টাকা মাস্টারমশাই। ৫০০ টাকা। যাতায়াতের খরচা? ৫০০ টাকা তো লেগেই যায় মাস্টারমশাই। ৫০০ টাকা। হ্যাঁ মাস্টারমশাই। ধার শোধ করতে? ধার সুদ ১১৫০ টাকা মাস্টারমশাই। ১১৫০ টাকা। ওষুধের খরচ? ৩০০ টাকার মতো তো হয়েই যায় মাস্টারমশাই। ৩০০ টাকা। যদি আমরা এই সবগুলোকে যোগ করি তো বশেষর তোমার যে সমস্ত খরচ তা হলো ৬০০০ টাকা। তোমার মাসের উপার্জন হলো ৮০০০ টাকা। তোমার যা খরচা সেটা হলো ৬০০০ টাকা। তো সঞ্চয় হলো ২০০০ টাকা। আরে বাহ মাস্টারমশাই, আপনি তো আমার পুরো মাসের উপার্জন থেকে বাড়ির খরচ বার করার পরেও ২০০০ টাকা সঞ্চয় করে দিলেন। তাই তো। কিন্তু মাস্টারমশাই টাকাটা যায় কোথায়? এখন ভাই তোমরা বাজেটও তৈরি করো না, আর তোমরা এটাও জানতে পারো না যে তোমাদের মাসে খরচ কত হয়েছে। তোমাদের উপার্জন কম বলে মনে হতে থাকে। এটা তো ঠিক মাস্টারমশাই। বাহ প্রসেসর ভাই, এবার তুমি ২০০০ টাকার কি করবে? হ্যাঁ দেখুন না মাস্টারমশাই, প্রসেসর ভাই, এবার তুমি ২০০০ টাকার কি করবে? হ্যাঁ আপনি এখানে কিভাবে? আসলে আমাকে মাস্টারজি পাঠিয়েছেন। আরে ২ কাপ চা নিয়ে এসো তো। হ্যাঁ, আমায় মাস্টারজি এই জন্য পাঠিয়েছেন যে আপনাকে সঞ্চয় করার ব্যাপারে আরো বিশদভাবে জানাতে পারি। টাকা খারাপ সময়ের জন্য যেন সঞ্চয় করা যায়। হঠাৎ যদি কোনো খরচ এসে যায় তা সামলানো যায় এবং এর বিনিয়োগও করা যেতে পারে। কি করা যেতে পারে? বিনিয়োগ প্রফেসরজি, বিনিয়োগ বিনিয়োগ এই বিনিয়োগ আবার কার নাম ভাই? বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট। আপনি নিজের বাড়ির বাজেট বানিয়েছেন, সঞ্চয় করেছেন? আমিও সঞ্চয় করেছি। আগে হ্যাঁ, এখন তো বাড়ির সবাই সঞ্চয় করতে শুরু করেছে। কিন্তু আসল প্রশ্ন এটা যে সেই সঞ্চিত টাকার ব্যবহার কিভাবে করা যায়। কি আবার করবো ভাই, মোটরসাইকেল কিনবো, সেটাও একদম নতুন। নিশ্চয়ই কিনতে পারেন। সঞ্চয়ের এটাই তো লাভ। আর যদি একটু বুদ্ধি লাগাও তো এর দ্বারা আরো উপার্জন করতে পারো। সঞ্চয় দ্বারা উপার্জন? হ্যাঁ, কি করে? এটাকেই তো বিনিয়োগ বলে। আপনি যা সঞ্চয় করেছেন তা অন্য জায়গায় বিনিয়োগ করে আরো টাকা উপার্জন করা যেতে পারে। ভাই এটা তো খুব ভালো।
না ভাই না, খুবই ঝামেলার কথা এটা। লোকেরা টাকা নিয়ে আর ফেরতই দেয় না। এই জন্যই তো, এই জন্য আপনার জন্য অনেক এমন যোজনা আছে যাতে নিজের টাকা লাগালে তা সুরক্ষিত থাকে, আর তার থেকে উপার্জনও হয়। এই সব বিনিয়োগের যোজনা যা সরকার দ্বারা চালানো হচ্ছে। তো এর থেকে উপার্জন বাড়ে? আগে হ্যাঁ, এই দেখুন, যেরকম আপনি ব্যাংকে টাকা জমা করেন, তো আপনার টাকার উপর আপনি সুদ বা ইন্টারেস্ট পান। আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো আছে। না গো, ব্যাংকে খাতা খুলে আমাদের কি হবে? এখানে তো দিন আনি আর দিন খাইয়ের মতো ব্যাপার। কিন্তু এখন তো আপনি সঞ্চয় করছেন। হ্যাঁ, সঞ্চয় তো এখন আমরা করছি, কিন্তু জানেন তো, টাকা নিজের হাতে থাকাটাই বেশি ভালো। না, যদি টাকাটা হাতে থাকে তো আপনি জানতেও পারবেন না যে টাকা কখন খরচ হয়ে গেল। কিন্তু যখন ব্যাংকে টাকা জমা করান তো সেই টাকা আপনার কাছেই থাকে, মানে আপনি ইচ্ছা মতো বার করতেও পারেন আর তা ব্যবহারও করতে পারেন, এবং সেই টাকার উপর আপনি সুদও আয় করেন। তো কি করি? আপনি এই টাকা ব্যাংকে জমা করান বা পোস্ট অফিসে জমা করান, বা অনেক এমন বিনিয়োগ যোজনা আছে যেখানে আপনি টাকা জমা করাতে পারেন এবং লাভ পেতে পারেন। মানে নিজের সঞ্চয়কে বিনিয়োগ করে দিই। আগে হ্যাঁ, এতে আপনি জানতেও পারবেন না যে কখন আপনার সঞ্চয় উপার্জনে বদলে গেছে। ভাই বাহ, রূপেশের মা, তো আমি কালই নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। আগে ঠিক আছে তো গো? হ্যাঁ, কি বসে স্যার ভাই, ব্যাংকে খাতা খুলতে যাচ্ছ? হ্যাঁ ভাই। কি বসেশ্বর ভাই, ব্যাংকে খাতা খুলতে যাচ্ছ? হ্যাঁ ভাই, ব্যাংকেই যাচ্ছি। আরে কি বসেশ্বর ভাই, ব্যাংকে খাতা খুলতে যাচ্ছ? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, এবার কি পুরো গ্রামকে বলে যাব? ব্যাংকে খাতা খুলতে যাচ্ছ? নমস্কার বর্মা বাবু। আরে এসো ভাই বসেশ্বর, কেমন আছো বলো? হ্যাঁ ঠিকই আছি। বর্মা বাবু, আমি শুনেছি যে ব্যাংকে নাকি টাকা জমা রাখলে সুদ পাওয়া যায়। হ্যাঁ ভাই, নিশ্চয়ই দেওয়া হয়, কিন্তু তার জন্য আগে ব্যাংকে অ্যাকাউন্ট হওয়া জরুরি, আর খাতায় টাকা থাকাও জরুরি। টাকা বুঝেছো তো? মানে হলো সঞ্চয়। এবার সঞ্চয় মানে বোঝো তো? আগে বর্মা বাবু, আমি বাড়ির সব খরচের বাজেট বানিয়ে না প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করি। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা ভাই। তো তাহলে খোলো খাতা। হ্যাঁ, তো খুলে দিন খাতা। কিন্তু কিন্তু কি? এখন যদি কখনো টাকার দরকার হয় তো? সেই বোকার মতো কথা বললে। ব্যাংকে খাতা খোলার মানে এই না যে তার থেকে টাকা বার করা যায় না, বরং যখনই তোমার দরকার হবে সময় অসময় তুমি টাকা বার করতে পারো। তো বর্মা বাবু, এর জন্য আর কি কি দরকার? ব্যাস কিছু নয়, ব্যাংকে জরুরি কাগজপত্র আর দুটো ফটো দাও, ফর্ম ভরো আর খাতা খুলে যাবে। এই ফর্ম ভরো আর খাতা খুলে যাবে, শুধু এই? আর কি? কিন্তু বর্মা বাবু, আমার কি করে ভরসা হবে যে আমার টাকা ব্যাংকে একদম ঠিকঠাক আছে? আবার সেই কথা বললে? আরে বশেশ্বর, এর জন্য তুমি একটা পাসবুক পাবে, যার মধ্যে দর্জ করা থাকবে যে তুমি কবে কত টাকা বার করেছো আর কত জমা করেছো। ও আচ্ছা, কিন্তু বর্মা বাবু, আমায় তো রোজই নানান লোকের সাথে লেনদেন করতে হয়, রোজ রোজ ব্যাংকের চক্কর তো লাগাতে পারবো না। আরে তোমায় কে বলছে রোজ রোজ আসতে? এরই জন্য তুমি একটা চেকবুক পাবে। তুমি যাকে টাকা দিতে চাও তার নামে চেক কাটো আর তাকে দিয়ে দাও। আর এছাড়া তোমার কাছে এই প্রমাণও থাকবে যে তুমি কবে কাকে কত টাকা দিয়েছো। বাহ ভাই বাহ, এর মানে যাকে টাকা দেবো সে পরে অস্বীকারও করতে পারবে না। না ভাই, তো ব্যাংকের জন্য তৈরি? একদম তৈরি আমি। আরে খুব ভালো। আপনার অধিকার।
আপনি ব্যাংকে জমা রাশির সমান চেক কাটতে পারেন। আপনি ব্যাংকে জমা রাশির উপর সুদ পাবেন। আপনি ব্যাংক থেকে আপনার খাতার পাসবুক পাবেন। আপনি ব্যাংক দ্বারা আপনার বিল ইত্যাদির ভুগতানও করতে পারেন। কি করবেন? এমন ব্যাংক বাছুন যেখানে যাওয়া সুবিধাজনক। ব্যাংকে টাকা জমা করার সময়, টাকা বার করার সময় আর চেক কাটার সময় জমা রাশির খেয়াল রাখবেন। কি করবেন না? জমা রাশির থেকে বেশির চেক কাটবেন না। নিজের খাতার তথ্য গোপন রাখবেন আর কোনো অজানা ব্যক্তিকে নিজের ব্যাংকের খাতার তথ্য দেবেন না। নমস্কার মাস্টারমশাই। আরে বশেশ্বর রাম, এসো এসো এসো, বসো বসো। সব ঠিক তো? খুব ভালো মাস্টারমশাই, এই আপনার জন্য কিছু সবজি এনেছিলাম। আরে ভাই, এর কি দরকার ছিল? মাস্টারমশাই, আপনি তো আমার জীবনের মানেই বদলে দিয়েছেন। হুম, বাড়ির বাজেট, বাজেট থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে ব্যাংকের খাতা। এখন তো আমি আমার খাতাও খুলে নিয়েছি। আচ্ছা ভাই, এ তো খুব ভালো কাজ করেছো। আর সঞ্চয়ের খাতার সাথে সাথে আমার শালা আমায় বলল যে পোস্ট অফিসের সঞ্চয় খাতা খোলা যেতে পারে। হুম, তো আমি আমার স্ত্রীরও পোস্ট অফিসেও সঞ্চয় খাতা খুলে নিয়েছি। ঠিক করে নি মাস্টারমশাই? ভাই এ তো দারুণ কাজ করেছো। সঞ্চয়ের জন্যে পোস্ট অফিসও ততটাই সুরক্ষিত যতটা ব্যাংক, আর সুবিধাজনকও বটে। আগে মাস্টারমশাই। আচ্ছা বশেশ্বর ভাই, একটা পদ্ধতিতে তুমি জেনে গেছো সঞ্চয় করার। এবার আমি তোমায় আরেকটা কথা বলবো। এই যে ইনি হলেন নজির ভাই। নমস্কার নজির ভাই। নমস্কার। এই নজির ভাই বিমা এজেন্ট। বিমা মাস্টারমশাই? হ্যাঁ, বিমা। বিমাও সুরক্ষার আরেকটা পদ্ধতি। আচ্ছা 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 আচ্ছা, মানে বিমাতেও খাতা খোলা যেতে পারে? না না না, বিমার পলিসি নিতে হয়। তো মাস্টারমশাই একটু বলুন না এই বিমার সম্বন্ধে। ভাই এ ব্যাপারে তো তোমাকে নজির সাহেব ভালো বলবেন, কারণ ইনি বিমা এজেন্ট আর আমার থেকে বেশি জানেন। নজির ভাই, তো আপনি বলুন না কি হচ্ছে এই বিমার চক্কর। নিশ্চয়ই বলবো। আপনি এক কাজ করুন, আপনার বাড়ির ঠিকানা বলে দিন, আমি ওখানেই এসে যাব। এখন মাস্টারজির কিছু কাজ আছে, ব্যাস সেটা করে নি। তো নজির ভাই এক কাজ করুন, আমি এখান থেকে সোজা চত্বরে যাচ্ছি, আপনি তাহলে সেখানে এসে যান। আমি আমার কিছু বন্ধুদেরও ডেকে নেবো, ওরা একটু বুঝে নেবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো ভালো হবে। আমি ওখানেই চত্বরেই চলে আসছি। ঠিক আছে তাহলে নজির ভাই, আমি আসছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। মাস্টারমশাই। নমস্কার। নাও ভাই, এসে গেছে নজির ভাই। আসুন আসুন নজির ভাই, হ্যাঁ, নমস্কার। আসুন। নজির ভাই বসুন। হ্যাঁ, এই হলো বলুন। আমাদের রামরতন ভাই, নমস্কার। নমস্কার। ইনি বুধ সিং ভাই। নমস্কার। এরা প্রত্যেকে আপনার সাথে কথা বলতে হ্যাঁ। চায় বিমার ব্যাপারে, তাই আমি এদের এখানে ডেকে এনেছি। এটা খুব ভালো করেছেন বাসেশ্বর ভাই, যে আপনি সবাইকে একসাথে এখানে ডেকে হ্যাঁ। নিয়েছেন। বলুন এবার কি করব? নজির ভাই, প্রথমে আপনি এটা বলুন যে বিমা কি হয়। বাসেশ্বর ভাই, আমি তো বলবোই, কিন্তু আগে আপনারা বলুন যে আপনারা বিমা সম্বন্ধে কি জানেন। ভাই যদি আমি মরে যাই তো তারপর টাকা আমার স্ত্রী বাচ্চারা পাবে। আরে রামরতন ভাই, বিমা এর থেকেও বড় জিনিস। আসলে বিমা আপনার কোনো দুর্ঘটনা বা আপদের সময় আর্থিক সহায়তা দেয়। মানে নজির ভাই আরেকটু বোঝাও না। হ্যাঁ ঠিক আছে বাসেশ্বর ভাই, আমি আপনাকে বিমার সম্বন্ধে আরো তথ্য জানাচ্ছি। দেখুন, বিমা আপনার সুরক্ষার জন্য করা হয়। প্রত্যেক মানুষের প্রয়োজন অনুসারে তা করা হয়। এবার যখন প্রত্যেক মানুষের প্রয়োজন আলাদা আলাদা হয়, তো ব্যাস সেগুলি দেখেই বিমা করা হয়। আর বিমা আপনি প্রত্যেক জিনিসের করাতে পারেন। প্রত্যেক জিনিসে? হ্যাঁ, প্রত্যেক জিনিসের করাতে পারেন। ভাই, এটা তো দেখুন, দারুণ ব্যাপার। আপনি বাড়ির, গাড়ির, নিজের ক্ষেতের ফসলের, পশুদের, বলদের, মানে আপনি সবকিছুর বীমা করাতে পারেন। এছাড়া আপনি নিজের, আপনার স্ত্রীর আর আপনার বাচ্চাদের বীমাও করাতে পারেন। ভাই এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু আপনার স্ত্রীর,
নিজের আর আপনার বাচ্চাদের বীমা করাবেন তো একে বলা হবে জীবন বীমা, ঠিক আছে? ঠিক। হ্যাঁ, আর যদি জিনিসের করাবেন তো একে বলবেন জেনারেল বীমা, ব্যাস। কিন্তু নজির ভাই, এতে টাকা দিতে হয় কি? হ্যাঁ, এতে টাকা দিতে হয়, একে বলা হয় প্রিমিয়াম। হ্যাঁ হ্যাঁ, প্রিমিয়াম মানে সেই টাকা যে টাকা আমরা বীমা কোম্পানিকে বীমা করানোর জন্য দিই। ও, আর বীমা এমনিতে অনেক প্রকারের হয়, যার মধ্যে ওয়ান টাইম প্রিমিয়াম বীমা হয়, মানি ব্যাক বীমাও হয়, দুর্ঘটনা বীমা হয়, আর মেডিকেল বীমাও হয়। আরে বাহ! হ্যাঁ আরে ভাই, এমন কোনো বীমা হয় কি? মানে কি আমার পরে আমার বউ আর বাচ্চাদের সারা জীবন উপার্জন আসতে থাকে? হ্যাঁ হ্যাঁ, এরকম বীমাও হয়। প্রত্যেকবার কিছু টাকা ফেরত পাওয়ার জন্যও বীমা হয়, এককালীন সব টাকা ফেরত পাওয়ার জন্যও বীমা হয়, অসুস্থতায় খরচের জন্যও বীমা হয়, আর বৃদ্ধাবস্থায় পেনশনের জন্য বীমা করানো যেতে পারে। আচ্ছা, তো কি বীমা থেকে পেনশনও পাওয়া যায়? হ্যাঁ, দেখুন, বীমা আপনাকে আর্থিক সুরক্ষা দেয়। পরিবারে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো পরিবার কিছু সাহায্য পেয়ে যায়। কিন্তু পেনশন পেনশন তখন কাজে আসে যখন আপনি বুড়ো হয়ে যান আর আপনার কোনো উপার্জন থাকে না। আচ্ছা, তো এবার বুঝেছেন আপনি? আরে তাহলে তো এটা খুব ভালো। দেখুন, আপনারা বীমার সম্বন্ধে জানতে চাইছেন, তাই এই ব্যাপারেই জানাচ্ছি। দেখুন, একটি বীমা আরও হয় যাকে বলা হয় ইউলিপ, মানে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স পলিসি। এতে আপনার টাকা বাজারে লগ্নি করা হয়। তো দেখুন, বাজারে টাকা লাগালে কখনো এতে লাভও হয়, আবার কখনো লোকসানও হতে পারে। তো এতে সংখ্যা একটু বেশিই থাকে। তো এই জন্য আমি আপনাদের বলবো, যদি আপনারা টাকা ইউলিপে লাগান তো একটু বুঝে শুনে লাগাবেন। তো নজির ভাই, এই যে আপনি বললেন না এক্ষুনি, হ্যাঁ। মানে বিনা ইউলিপের বীমা, হ্যাঁ, তো হ্যাঁ। সেটা তো সুরক্ষিত না? আরে একদম সুরক্ষিত। এতক্ষণে বুঝলেন আপনি, তাই না? হ্যাঁ। আপদকালে আপনার সহায়তার জন্য বীমাতে বিনিয়োগ করা খুবই সহজ আর ভালো উপায়। ভাই, গত বছর থেকে এই বছর আমাদের গ্রামে সব থেকে বেশি উন্নতি পশেশ্বর করেছে। আরে বাহ! আরে বাহ! দেখো ভাই, আমি তো এটা চাই আমি যা করেছি তোমরাও তাই করো। আমি সবার আগে নিজের বাড়ির খরচের বাজেট বানিয়েছি, আর বাজেট থেকে সঞ্চয় করেছি, আর সেই সঞ্চয়কে বিনিয়োগ করেছি, বীমা করিয়েছি। এরপর তো ভাই ব্যাস মজাই মজা। হ্যাঁ, বশেশ্বর, বুধ সিং, রাম রতন এরা সবাই সঞ্চয় করেছে, আর এর থেকে এদের সবার পরিবারের লাভও হয়েছে। একদম হয়েছে ভাই। আর আমি তো চাই ভাই যে প্রত্যেক গ্রামবাসী সঞ্চয় করুক আর বিনিয়োগও করুক। এই জন্য আমি আমার জ্যাঠার ছেলেকে ডাকিয়েছি। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। ভাই, এ শহরে বড় বড় লোকেদের কোম্পানিকে ইনভেস্টমেন্টের সম্বন্ধে জানায়, তো আমি ভাবলাম হয়তো ওর কাছে আমাদের জন্য কিছু হয়। খুব ভালো করেছেন প্রধানবাবু, খুব ভালো করেছেন। দেখুন, সব থেকে আগে আমি আপনাদের এটা বলবো যে এই ইনভেস্টমেন্ট বা যেটাকে বিনিয়োগ বলে, এটা শহর বা গ্রামের জন্য হয় না, বরঞ্চ যে সঞ্চয় করে সেই বিনিয়োগ করে। ভাই, বিনিয়োগ তো আমরাও করি বিমাতে আর পোস্ট অফিসের যোজনাতে। সে তো ঠিক ঠিক আছে আছে। রামরতন ভাই, এছাড়াও বিনিয়োগ আরো অনেক জায়গায় করা যেতে পারে। এবার আপনি আমাকে বলুন, আপনি যে বিনিয়োগ করেছেন তাতে আপনার লাভ হয়েছে কিনা? একদম হয়েছে। অনেক লাভ হয়েছে। ব্যাস, তবে আর কি। আজ যে আমি আপনাদের বিনিয়োগ সম্বন্ধে বলতে যাচ্ছি তাতে আপনাদের খুব লাভ হবে। বিনিয়োগে খুব রিস্ক থাকে, আর এই জন্যেই প্রত্যেক বিনিয়োগ খুব বুঝে সুঝে করতে হয়। এখন যেমন আমি আপনাদের আগেও বলেছি কি যে সঞ্চয় করে সেই বিনিয়োগও করে। এই জন্য এটি দরকারি যে যেখানেই বিনিয়োগ করো তার সম্পূর্ণ তথ্য আগে নাও। খুবই ঝামেলার কথা এটা। ভাই, যেখানেই আপনি টাকা লাগাবেন
দেখে শুনে এবং ভালো মতো বুঝে লাগাও। কি ঠিক কি না? আরে ভাই, কথা তো 16 আনা সত্য বলেছেন আপনি। হুম। সবার আগে আমি আপনাদের কিছু সরকারি যোজনা সম্বন্ধে জানাবো, যাতে আপনাদের সঞ্চয় হবে আর আপনাদের উপার্জনও হবে। যেমন পোস্ট অফিসের যোজনা আছে, আর তার মধ্যে একটা হলো কিষাণ বিকাশ পত্র। এই যে কিষাণ বিকাশ পত্র বললাম, এটি আপনি ভারতে যে কোনো পোস্ট অফিসে পেতে পারেন। আর তারপর হলো কিষাণ ক্রেডিট কার্ড, যেখানে আপনি নগদ ধার পেতে পারেন, যেটা আপনি আপনাদের ফসলের হিসাবে পরে ফেরত দিতে পারবেন। মানে ফসলের হিসেবে? আগে হ্যাঁ, আর এতে একটা দস্তাবেজ থাকে। ভগবান না করুক যদি ফসল আপনার খারাপ হয়ে যায়, তো ধার ফেরত দিতে দেরিও করা যেতে পারে, যা আগে 4 বছর ধরে আপনি করতে পারেন। এতে আপনি নিজের প্রয়োজন অনুসারে পয়সা বার করতে পারেন। এতে আপনি একটা পাসবুক আর একটা কার্ড পাবেন। মানে এইসব যোজনাতে বিনিয়োগ করতে পারি? নিশ্চয়ই। আরে বাহ, সঞ্চয় আর বিনিয়োগ দুটোই আছে না? আরে বাহ ভাই বাহ, খুব ভালো। আর আপনি যদি বিনিয়োগে বেশি লাভ করতে চান, তো আপনি অন্য কোথাও বিনিয়োগ করতে পারেন। না ভাই না, আমরা আমাদের টাকা সুদে কোথাও দেব না। সুদ তো পাওয়া যায় না, আর আসলে বার হয়ে যায়। দেখুন, ঠিক তেমন নয়। আপনাদের বিনিয়োগের ইচ্ছা দেখে আমি ভাবলাম আপনাদের কিছু আরও বিনিয়োগের কথা জানাই। হ্যাঁ তো বলো না ভাই। দেখুন, এতক্ষণ যে আমি আপনাদের বললাম তা ছিল সরকারি যোজনাতে বিনিয়োগের কথা। এখন আপনি চাইলে ক্যাপিটাল মার্কেটেও বিনিয়োগ করতে পারেন। সেটা কি জিনিস ভাই? দেখুন, ধরুন কোনো কোম্পানিতে টাকা লাগালেন, তো যেমন যেমন কোম্পানি উন্নতি করবে আপনার উপার্জনও বাড়তে থাকবে, ঠিক? কিন্তু ক্যাপিটাল মার্কেটে টাকা লাগানোর আগে সেটা ভালো মতো বুঝে নাও, জেনে নাও। প্রয়োজন পড়লে ইনভেস্টমেন্ট এক্সপার্টের সঙ্গে পরামর্শ করো। ভাই, কোন কোম্পানিতে টাকা লাগাই? দেখুন, যদি আপনি কোনো কোম্পানিতে টাকা বিনিয়োগ করেন, তো আপনি তার শেয়ার হোল্ডার মানে অংশীদার হয়ে যাবেন। এখন যখন আপনি কোম্পানির অংশীদার হয়ে গেলেন, তো কোম্পানির লাভের থেকে অংশ পাবেন, তাই না? কিন্তু কেউ আমাদের তার কোম্পানির ভাগিদার কেন বানাবে? সেটাও 10-5 হাজারের জন্য। দেখুন, একেই ক্যাপিটাল মার্কেট বলা হয়। কোম্পানিরা চায় যে লোকেরা তাদের কোম্পানিতে বিনিয়োগ করুক। খুব ভালো। এরকম অনেক লোকেরাই করে থাকে। যেমন তারা ইকুইটি শেয়ারসে বিনিয়োগ করে। এতে হয় কি, আপনি সেই কোম্পানির অংশীদার হয়ে যান, এবং তাতে যখন কোম্পানির লাভ হয় তখন আপনারও লাভ হয়। কিন্তু যদি কোম্পানির ফলাফল আর মার্কেটের অবস্থা খারাপ হয়ে যায়, তো আপনাকে লোকসানও সহ্য করতে হতে পারে, বুঝলেন? দেখুন, তারপরে হয় ডিবেঞ্চার্স আর বন্ডস। ওটা কি হয় গো? বসেশ্বর ভাই, ডিবেঞ্চার্স আর বন্ডস, তাতে হয় কি, কোম্পানি আপনাদের থেকে টাকা ধার নেয়। 3 বছর, 5 বছর বা 7 বছর অবধি এটা হতে পারে। এরপরে আপনি কি পান? আপনার টাকা আর তার উপর সুদ। কিন্তু ভাই, আমরা তো আমাদের ব্যাংকে সুদেই খুশি আছি। সে তো ঠিক আছে বুধিরাম ভাই, কিন্তু ডিবেঞ্চার্স আর বন্ডসের উপর আপনি ব্যাংক থেকে বেশি সুদ পান। কিন্তু হ্যাঁ, এতে রিস্কও বেশি হয়, এটা বুঝে নিতে হবে। আরো কিছু বলুন না আপনি। দেখুন, আর একটা হয় মিউচুয়াল ফান্ড। এতে কি হয় যে আপনি যা বিনিয়োগ করেন তা কোম্পানিতে লাগানো হয় আর তাতে লাভ করা হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস হলো যে এতে লোকসানও হতে পারে। যদি আপনি চান তো এরকম কোম্পানিতে আপনি নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। কিন্তু যদি সেই কোম্পানি আমাদের টাকা মেরে দেয়, তো তখন আমরা কি করব? এই জন্যই তো আমি বললাম এতে রিস্ক হয়। দেখুন, শেয়ার হোল্ডারদের কিছু অধিকার আছে। সঠিক সময় শেয়ার পাওয়া, সঠিক সময় লাভ পাওয়া। যদি কোম্পানি বিক্রি হয় বা মার্কেট থেকে বার হয়ে যায়,
তো আপনি অফার পাবেন। প্রত্যেক শেয়ার হোল্ডারের কোম্পানির প্রত্যেক নির্ণয় ভোট করার অধিকার। কোম্পানির সাধারণ সভার ব্যাপারে জানার অধিকার। কোম্পানির বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা করার অধিকার। দেখুন ভাই, এই সব তো শহর লোকেদের ব্যাপার স্যাপার। ভাই আমরা গ্রামীণ লোকেদের জন্য এটাই ঠিক। আমাদের জন্য তো কিষাণ বিকাশ পত্র আর পোস্ট অফিসটাই ভালো ব্যাপার। আরে বসেশ্বর ভাই, আমরা তো এইসব ভেবেই পেছনে থেকে যাই যে এসব শহরের লোকেদের জন্য। টাকার ওপরে কোনো শহর বা গ্রামের মোহর থোড়াই না থাকে। যে কেউ সম্পন্ন তথ্য জেনে বুঝে বিনিয়োগ করেছে সে লাভ পেয়েছে, আর কি। হ্যাঁ, সে তো ঠিক। ভাই, আমিও গত বছর একটি কোম্পানির 1200 শেয়ার কিনেছিলাম, খুবই লাভ হয়েছে। এবার ভাবছি ফসল কাটার পর মিউচুয়াল ফান্ড কিনবো। আর ওই ট্র্যাক্টর? ভাই, সেটা তো ওই লাভ থেকে এসেছে না। আরে ধৈর্য ধর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। কিছু না কিছু আমরা খবর পাবো, চিন্তা করিস না। চুপ কর, ধৈর্য ধর। কি হয়েছে রামরতন ভাই? কি হয়েছে? আরে মাস্টারমশাই, কোথাও বিনিয়োগ করেছিল আর কাউকে জানাই হয়ে গেছে মার। কোম্পানিও গায়েব, টাকাও গায়েব। ও রাজি, সব লুটে কি নাম ছিল কোম্পানি? আরে মাস্টারজি, আমি তো কোম্পানির নাম জানি না। এই দেখো, ও গ্রামের একটা লোক বললো যে কোম্পানিতে টাকা লাগিয়ে দাও, আমি লাগিয়ে দিলাম। ও বললো যে 1 বছরে 3 গুণ হয়ে যাবে তোমার টাকা। আমার তো সব টাকা ডুবে গেছে মাস্টারজি, আমার বাচ্চা বরবাদ হয়ে গেল। রামরতন, 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 ধৈর্য ধরো। আমরা সবাই তোমার সাথে আছি, আমরা সবাই তোমার সঙ্গে আছি, তোমার সাথে আছি। আমরা খবর নিচ্ছি, ঠিক আছে? চুপ কর, চুপ কর, চুপ কর রামরতন, সব ঠিক হয়ে যাবে। শান্ত হও, শান্ত হও। কোনো যোজনায় বিনিয়োগ করার সময় তার সম্বন্ধে পুরো তথ্য জানুন। মাল্টি লেভেল মার্কেটিং স্কিম থেকে দূরে থাকুন, যাতে আপনাকে কিছু পয়সা বিনিয়োগ করার জন্য বলা হয় এবং তারপর আপনার বন্ধুদেরও তাতে বিনিয়োগ করার জন্য বলা হয়। চিট ফান্ড যোজনা থেকে দূরে থাকুন, যাতে আপনাকে টাকা জমা করানোর কথা বলা হয় এবং তারপর প্রত্যেক মাসে একটি ড্রর আধারে বা বলির আধারে টাকা দেওয়া হয়। যদি আপনি এই যোজনাগুলি চালিত করা ব্যক্তিকে না চেনেন তো এতে বিনিয়োগ করবেন না। কখনো বেশি লাভ পাওয়ার লোভে টাকা বিনিয়োগ করবেন না। মনে রাখবেন, প্রত্যেক বিনিয়োগের পাকা রসিদ নেবেন। কোনো ধরনের নালিশ থাকলে কর্পোরেট মামলার মন্ত্রণালয়, ভারতীয় সিকিউরিটিজ আর এক্সচেঞ্জ বোর্ড, স্টক এক্সচেঞ্জ আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নালিশ করা যেতে পারে। আরে মাস্টারমশাই, নমস্কার। নমস্কার, নমস্কার। ভাই, কোথায় যেতে তৈরি হচ্ছ? ব্যাস মাস্টারমশাই, ছেলের কলেজে অ্যাডমিশন হয়ে গেছে না রূপেশে, হুম। সেখানেই যাচ্ছি। এ তো খুবই আনন্দের কথা। সব আপনার বাজেট থেকে সঞ্চয়ের ফল। বাজেট থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে বিনিয়োগ, আর বিনিয়োগ থেকে উন্নতি। বেশি লাভ, বেশি লোভ, বেশি লোকসান। বিনিয়োগের আগে বুদ্ধিমান, বিনিয়োগের পর বেশি লাভ। বিজ্ঞাপনের ভাঁওতায় পড়বেন না, নিজের বুদ্ধি লাগান। বিনিয়োগের জন্য ধার নেবেন না,
সঞ্চয় করুন, তারপর বিনিয়োগ করুন। এরকম বিনিয়োগ করবেন না যেখানে প্রথমে লোভ দেখানো হয়। বেশি লাভের জন্য দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করুন।